আজকে আছি একদম হাই রোডে আর নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তারই প্রস্তুতি পর্ব। আর ঘুরে আছে পাপ্পু, এর আগে ঘুরেও ছিল। তো বাইক নিয়ে বেরিয়েছি আজকে এফজেড। তো এই বাইককে আমরা আজকে মানে লাগেজ করবো শালিমার স্টেশন থেকে। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেগুলো তো দেখতে থাকবেন। আর আশা করি খুব দুর্দান্ত একটা ট্যুর হতে চলেছে। অনেক দিনের পর্ব, প্ল্যানিং অনুযায়ী যদি সব কিছু হয় তাহলে একদম দুর্দান্ত ট্যুর হবে, যা আগে কোনো মানে ইউটিউবার ওইভাবে করেনি আমাদের মতো করে এক্সপ্লোর, এটা বলতে পারি, কারণ আমি অনেক দেখেছি, হেঁটেছি, সেই জন্য বলছি। তো এখন শালিমার স্টেশনে যাব আজকে 3 অক্টোবর। তো তারপর শালিমার স্টেশনে গিয়ে বাকি কথা হবে। চলুন। তো এখন আছি শালিমার স্টেশনে, গাড়িগুলো প্যাকিং চলছে। গাড়ি প্যাকিংয়ের যেসব নিয়ম, দুরকম নিয়ম আছে, মানে প্রতিবারের নিয়ম চেঞ্জ হচ্ছে। লাদাখের সময় একরকম ছিল, এখন আবার একরকম। যদি আমাকে কমেন্ট করে জানতে চান তাহলে আমি নিয়ম নিয়ে আলোচনা একবার করবো, এই ভিডিওতে আর করবো না বিস্তারিত। তারপর কালকে বাইক জমা দেওয়ার পরে এখন আসছি রিক্সাতে, মানে এটা হচ্ছে নেক্সট স্টেপ। আমি যাচ্ছি এখন শালিমার স্টেশন, আর পাপ্পু ওদিক থেকে আসবে আর কি। তো অনেকদিন পরে এখন রিক্সায় চাপলাম, ভাবলাম এই জার্নিটাকেও মানে ধরে রাখি। তো এখান থেকে শালিমার স্টেশন যাব, সেখানে আমাদের ট্রেন এবং হচ্ছে বাইকটা ওইখান থেকে আমরা তুলে, মানে কালকে তো প্যাকিং করে দিয়েছি, আজ ওই ট্রেনে তুলতে হবে। তো যাওয়া যাক, চলুন। একদম শালিমার স্টেশনে চলে এসেছি, কারণ আগের বারে যে বুড়িটা করেছিলাম দেরি হয়েছিল, সেই জন্য অনেক অ্যাডভান্স চলে এলাম শালিমার স্টেশনে। একবার ফোন করে নেবো ওই মানে যে লাগেজের বাইকের ব্যাপারটা, ওইখানে একবার মিট করব, কারণ এখান থেকে লাগেজটা প্রায় 1-1.5 কিলোমিটার দূরে লাগেজ রুমটা। তো তবু যাবো একবার, দেখবো পাপ্পুরা আসুক, তার জন্য অপেক্ষা করছি। ট্রেনে মানে একদম এই ট্রেনে যাবো আমরা। তো বাইক পেছন দিকে ট্রেনে তুলছে, আমি লাগেজ ট্রেনে রাখলাম, আর পাপ্পুদার সাথে দেখা হয়ে গেছে। তো লাগেজ পেছন দিকে বাইকটা উঠবে, তো সেই জন্য বাইকটা উঠেছি কি আবার দেখে এলাম, দেখে আসতে যাচ্ছি। আর ফোন করেছিলাম, বললো বাইক তুলে দিয়েছে, তবু একবার দেখে আসি, যাচ্ছি। এখন আছি ভুজে, ট্রেন থেকে নেবে 48 ঘন্টা, জীবনে প্রথমবার 48 ঘন্টা পুরো ট্রেনে ছিলাম, মানে যেন কারাগারে ছিলাম। নেমে বাইকটা নিয়েছি, বাইক ওইখানে আছে। আর বাইকের ক্ষতি বলতে পেছনের নাম্বার প্লেটটা একটু ভেঙে গেছে, এবার জানি না কতদিন চলবে। তো দেখা যাক, একটা তো লড়াই করতেই নেমেছি, জীবনেও লড়াই চলছে আর এই মুহূর্তে লড়াই। দেখা যাক, এরপর হোটেল নেবো, হোটেলে ঢুকে একটু ফ্রেশ হতে হবে, হোটেলে যাব। একটা চায়ের দোকানে বসে একটু চা খেলাম, এরপর হোটেলে যাব। এখন বুঝেন খেতে এসেছি, এই থালিগুলো নিয়েছি, মানে 130 টাকা করে থালি। আমি আর পাপ্পুদা মানে 2 दिन ভালোভাবে খাওয়া হয়নি, তো আজ পেট পুরে খাচ্ছি। अच्छा ठीक है, हमारा दादा है, रेस्टोरेंट बहुत बढ़िया है, इसलिए हम इधर ही खाना खाएंगे। আছি ভুজ হোটেলে, আর পেছনে পুরো ভুজ সিটিটা। রাত এখন 10:30 বাজে, ডিনার কমপ্লিট। এরপর আর কি আমরা খেতে মানে শুতে যাব, খেয়ে দিয়ে কাল থেকে রাইডিং শুরু করব। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, কারণ আজকে প্রচুর টায়ার্ড আছি, আর এখান থেকে ভুজ সিটিটা উপলব্ধি করছি, কাল থেকে জার্নি শুরু হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 7ই অক্টোবর, একদম সকালবেলা ভুজ থেকে পুরো তৈরি, বাইক নিয়ে রেডি। আর পাপ্পু আসছে, তো গাড়িতে এবার ছাড়বো। এখান থেকে আমরা যাব কচ্ছের রান, দ্য ওয়ে অফ হেভেন। তো যাব, অনেক দিনের ইচ্ছে ছিল, এবার স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখা যাক কতটা যাওয়া যায়। এখন ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি বাজতে যায়। এখানে এই জাস্ট সকাল হলো, একটু পিছিয়ে সকাল হয়, পিছিয়ে সন্ধেও হয়। চলুন যাওয়া যাক। আর কচ্ছের রান শুরু এখান থেকে, মানে এখান থেকে দোলাভিরা প্রায় 31 কিলোমিটার। আর এই দুপাশে জলসমুদ্র, যা একদম মন কেড়ে নেবে। আর শীতকালে এগুলোই সাদা লবণ হয়ে পড়ে থাকে, যা চাঁদের মাটির মতো দেখতে লাগে। তবে স্বর্গের রাস্তা কেমন হয় জানি না,
তবে যা ফিলিংস হচ্ছিল স্বর্গের রাস্তার চেয়ে কিছু অংশে কম নয়। স্বর্গে মরে গেলে স্বর্গে যেতে পারবো কি জানি না, তবে এখন যে রাস্তাটায় আছি এটা অনেক দিনের স্বপ্ন ছিল, এই রাস্তায় নিজের বাইক রাইডিং করব, তো সেটা হয়ে গেছে। আর এটা হয়েছে এই পাপ্পুর জন্য, মানে একদম আমাকে খুব অনেক অনেক বেশি মনের জোর বাড়িয়েছিল। তো ভাবতে পারিনি কখনো দিন যে এরকম একটা জায়গায় আসবো। যেদিকটা দেখছেন এটা পুরোটা একদম সাদা, মানে ডেজার্ট হয়ে যায় শীতকালে, আর এখন জল আছে সমুদ্রে, আর দুদিকে যেদিকেই দেখছি কেউ নেই, একদম সোজা একদম রাস্তা, একদম দুর্দান্ত ভিউ আর ফিলিংস চরমে। আর বলার কিছু নেই, এটা রাস্তাটা হচ্ছে, এটা কচ্ছের রান, গুজরাট, আর এটাকে বলে দ্য ওয়ে অফ হেভেন, মানে স্বর্গে যাওয়ার রাস্তা। স্বর্গে যাব মানে এটার জন্য এখানে আসেনি, এসেছি এই অ্যাচিভমেন্টটা পূরণ করার জন্য। স্বর্গ নরক এগুলো সব আমাদের মানে ডিসিশনের বাইরে, আমাদের হাতে কিছুই নেই। তো যাকে এই জায়গাটা আসতে পেরে সত্যি সত্যি খুব ভালো লাগছে। আর এর চারিদিকের ভিউটা আপনারা দেখছেন নিশ্চয়ই। কচ্ছের রান পেছনে ফেলে রেখে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। কিছু কিছু জায়গায় মানে এইরকমভাবে মানে ফেনাগুলো জমে সাদা হচ্ছে এখন, আর আরও শীতকালে পড়লে তখন আরও পুরোটা সাদা দেখা যায়, বোঝা যায়। এই ফেনাগুলো এইভাবে জমে জমে, যে দেখতে পাচ্ছেন এইভাবে কচ্ছের রান মানে হোয়াইট রান তৈরি হয়। তো যেতে হবে, এখনও আজকে অনেকটা রাইডিংয়ের ব্যাপার আছে। এরপর আমরা চলে যাব জুনাগড় দেখি। জামনগরে আছি, আর এটা হলো প্রতাপ ভিলা প্যালেস, দুর্দান্ত প্যালেস। এখন মানে আজকে কচ্ছের রান কমপ্লিট করে আছি জামনগর, একদম যে ওয়াচ টাওয়ার তার নিচে। এখন হোটেল নিয়েছি একটু মার্কেটের দিকে, তো ওইখান থেকে একটু সন্ধ্যেবেলা জাস্ট বেরিয়েছি, ডিনার করব। এখন এখানে বাজে 9টা, আর এটা জামনগর, মোটামুটি লোকালিটি ভালো আছে। বাকি ভুজের ওদিকটা যে ছিলাম বেশি লোকালিটি ছিল না। কালকে এখান থেকে দারোগা দিকে যাব, এখান থেকে তার দূরত্ব প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। দারগাঁও একটা 4 ধামের 1 ধাম কমপ্লিট করব, দেখা যাক। আর চাঁদও খুব সুন্দর উঠেছে, আর পাপ্পু আছে এখানে একদম। আর কালকে দারগাঁর দিকে উদ্দেশ্যে রওনা দেবো, তারপর দারগাঁয় গিয়ে কথা হবে। মানে গুজরাটের সবচেয়ে ফেমাস মানে ফালুদা, এখানে প্রতিটা দোকানেই মানে প্রতিটা জায়গায় এরকম ফালুদা বিক্রি হচ্ছে, আর দুর্দান্ত করে সাজিয়ে দিয়েছে ফালুদাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আছি জামনগর থেকে, সকালবেলায় বেরিয়েছি, এখন যাব দারগার উদ্দেশ্যে। তো দারগা এখান থেকে আছে 40 কিলোমিটার, অনেকটা চলেও এসেছি। কারণ একটা মানে রাইডার হলে কি বলুন তো, অনেক কিছু দায়িত্ব থাকে। সকালে উঠে গাড়ি টাড়ি দেখা, তারপর সমস্ত কিছু কাজকর্ম সেরে একটু এগিয়ে এসে, তারপরে একটু ফ্রি টাইমে দাঁড়ালাম এক জায়গায়, দাঁড়িয়ে একটু ভিডিও করছি। হ্যালো ফ্রেন্ডস, একদম দ্বারকা থেকে, তাই তো 4 ধামের 1 ধাম ইন্ডিয়ার দ্বারকা। আর পেছনে যে সেতুটা দেখা যাচ্ছে দ্বারকাটা আগে দেখাই আপনাদের। এই সেতুটা হচ্ছে সুধর্মা সেতু, আর এই হচ্ছে দ্বারকা। দুর্দান্ত লাগছে ভিউটা সমুদ্রের ধারে। ব্যাগটা দেখুন, দ্বারকা। আর এই সেতুটা হচ্ছে মানে সুদামা সেতু। একটা অন্যরকম ফিলিংস লাগছে, একদম শ্রীকৃষ্ণের নিজের শহর, নিজের সাজানো শহরে এসে আমরা উপস্থিত হয়েছি। दरगाह में आ गया हूँ, यार इधर एक दोस्त मिल गया हमको, तो इसी का होटल में हम रहना चाहते हैं। तो ये बहुत बढ़िया बंदोबस्त कर दिया हम लोगों को। और ये बोल रहा है तो हमका जो कैमरा देख के वो बोल रहा था तो इसमें कैमरा क्यों लगा हुआ है,
तो इसी बारे में बात होते होते वीडियो यूट्यूब के बारे में हमको पता चला हमारा, तो उन्हें बोल रहा था आप सब्सक्राइब कर देंगे। हाँ ठीक है, और आपको दोस्त को भी बोलेंगे। दोस्तों को भी बोलूँगा कि अभी मैं दरगाह में हूँ, तो बहुत बढ़िया दोस्त मिल गए हमको, तो लगता है अच्छा पूरा दिन तो आराम से बीत जाएगा। ठीक है, बढ़िया। ठीक है, एक लाइक करने बोल दीजिए। लाइक करें, सब्सक्राइब करें। थैंक यू। দারগা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে এই দশম জ্যোতির্লিঙ্গ, ভারতের দশম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেখানে আমরা এসে পৌঁছালাম। হ্যালো, এখন আছি নাগেশ্বরম। এটা যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার দশম জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাগেশ্বরম। ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে দশম জ্যোতির্লিঙ্গ হলো নাগেশ্বরম। সেই নাগেশ্বরম মানে গুজরাটে। তো সেখানে এসেছি দারোগা থেকে প্রায় ওই 16 কিলোমিটার দূরে। তো সেখানে পৌঁছলাম। এবার এখানে নাগেশ্বরম মানে মহাদেবকে দর্শন করব, তারপরে এখান থেকে আবার ভেদ দারোগার দিকে রওনা দেব। তো নাগেশ্বরের লাইনে একদম হাঁটছি, তো সেরম ভিড় নেই, ভালো। ওক্কাতে জাস্ট নাগেশ্বর মন্দির দেখে লাঞ্চ নিয়ে তারপর ওক্কা এলাম। এইখানটা হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্ত, যেখানটা একদম ভারতবর্ষের সিংহের মুখের মতো এরকম উঠে থাকে, ঠিক ওই মুখে দাঁড়িয়ে আছি পয়েন্টে। যদি সম্ভব হয় ভিডিওর সাথে আমি এটা অ্যাড করব। তারপরে যে এখান থেকে যাব ভেদ দারগা, দূরে দেখতে পাচ্ছেন একটা বিচ দেখা যাচ্ছে, এটা সুদর্শন বিচ। এটা ভেদ দারগার সাথে যোগাযোগ হয়েছে, এর ওপর দিয়ে যাব ভেদ দারগা, যেখানে কৃষ্ণের আসল সাম্রাজ্য ছিল। সুদর্শন বিজে, যেটা ওক্কার সাথে ভেদ দারোগার সম্পর্ক স্থাপন করেছে। আগে এটা ছিল না, এটা নতুন হয়েছে, কারণ আগে লঞ্চে করে যেতে হতো। ভেদ দারোগা 4:30 খুলেছিল, তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটু ভিড় ছিল, যেহেতু এই খুললো। দাঁড়িয়ে ভেতরের শ্রীকৃষ্ণকে দর্শন করলাম। একটা অন্যরকম অনুভূতি, যেহেতু এর সাথে একটা মাইথোলজিক্যাল ব্যাপার জুড়ে আছে আর কি। এরপর আমরা চলে যাব দারগায়, তার মাঝে একটা সাইট সিং আছে, একটা ব্লু বিচ, ওটা কভার করব, তারপর চলে যাব দারগায়। এখন আছি শিবরাজপুর বিচ, দুর্দান্ত বিচ, বোটিংও করা যায়। এখন জলটা একটু নিচে আছে এবং সানসেটের টাইম, এত সুন্দর মানে ভিউটা লাগছে, দুর্দান্ত। জাস্ট ভেদ দারগা হয়ে এই বিচ পড়ে, এই বিচ উপভোগ আপনারা করতেই পারেন। আমাদের হাতে অনেক সময় আছে, তো সেই জন্য একদম সুন্দরভাবে উপভোগ করছি। এই জায়গাটা মানে সেই গোয়া গিয়েছিলাম সেরকম পুরো লাগছে, গোয়া গোয়া ফিল হচ্ছে। আর দূরে একটা লাইট হাউসও দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় আসবে না, তো এই লাইট হাউসও আছে এখানে। লাইট বিচটা দেখুন, জাস্ট সানসেটের টাইম। এখন আছি একদম সুদামা সেতুর কাছে, আর আমার পেছনেই দয়ারিকা মন্দির দেখা যাচ্ছে। তো এখানে পুজো দিলাম। এখানে তো ফোন টোন অ্যালাউ নেই, কোনো ব্যাগ ট্যাগও কোনো কিছু অ্যালাউ নেই, কিন্তু সত্যি যে 4 ধামের 1 ধাম, ভেতরে ঢুকলেই বোঝা যায়। তার ভাস্কর্য, যে স্থাপত্য ভাস্কর্য দুর্দান্ত, এবং যে কৃষ্ণের যে মূর্তি, তা দেখলে সত্যি মন ভরে যায়। এই ছিল মানে দারগা। এরপর আমরা আবার হোটেলে ফিরে যাব। হোটেলে আর শুধু বিচ পেছনে দেখা যাচ্ছে। এরপর হোটেলে ফিরে যাব, হোটেলে ফিরে গিয়ে তারপর রেস্ট নেব,
কালকে আর এক নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেব। এখন চলতে থাকবে এই ট্যুরটা, দেখা যাক আর কতটা কি হয়, তারপর সঙ্গে থাকুন আপনারা। দারগা থেকে মানে একদম অনেকটা দূরে, প্রায় 150 কিলোমিটারের মতো। এখানে একটা রাস্তা, একদম রাস্তার ধারে, তো বীজ অনেক ছিল রাস্তার ধার দিয়েই, রাস্তাটা পুরোটা হাইওয়েটা। তো এখানে হচ্ছে বীজটা এত সুন্দর, মানে দুর্দান্ত বীজ আর কি। আর ঢেউগুলো একদম এত আছড়ে পড়ছে এই জায়গাটায়, আর বালিটাও খুব মোটা। আর এখান থেকে সোমনাথ আর 100 কিলোমিটারের মতো। এখন আছি মহেশ্বরী, এখানে একটা খাবার মানে খুব কম খরচে এখানে খাওয়া দাওয়া হয় এবং থাকাও যায়। থাকার ব্যাপারটা জানতাম না, খাওয়ার ব্যাপারটা বাইরে বেরিয়ে জানতে পারলাম। তো সেখানে এখানে খাচ্ছি সোমনাথে, এখানে এলে আপনারা থাকতে পারেন। আর একটা এরপর আমরা যাব একটা কৃষ্ণের মন্দিরে, যেখানে কৃষ্ণের অন্তর্ধান হয়েছিল। খাওয়ার পরে আমরা বেরিয়ে যাবো। আছি সোমনাথে যেখানে শ্রীকৃষ্ণকে যে ব্যাসদেব তীর মেরেছিল এবং যেখানে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন, অন্তর্ধান হয়েছিল, সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো এই মন্দিরের ভেতরে ঢুকবো, বাইরে থেকে একটু ভিডিওটা করে নিলাম, যদি না ক্যামেরা অ্যালাউ হয় সেই জন্য। চলুন ভেতরে যাওয়া যাক। এরপর পৌঁছে যাবো আবার সোমনাথের উদ্দেশ্যে। তারপর আজকের দিনটা সোমনাথেই কাটাবো, কাল চলে যাবো আবার ডুবেতে। সোমনাথ মন্দির এরপর আপনাদের দেখাবো, আর ত্রিবেণী সঙ্গম, এই দুটোই আছে। এই মন্দিরটা বেশ ভালো, শান্ত জায়গা। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 5টা বাজে। আর এটা হচ্ছে এখানে ত্রিবেণী সঙ্গম এটার বলা হয়। জলটা এমনভাবে পড়ছে, খুব ভালো লাগছে। আর ওদিকটা ঠিক মানে হরিদ্বারের মতো একটা ভিউ দেখতে লাগছে, দেখাচ্ছে। এটা শ্মশান, আর হরিদ্বারের মধ্যে একটা ভিউটা লাগছে। প্রথম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ সোমনাথ, গুজরাট থেকে, সেই জ্যোতির্লিঙ্গ দেখতে চলেছি, পেছনেই আছে। কারণ এখান থেকে ভিডিও করছি, তার কারণ এখানে ফোন জমা করে দিতে হবে, ফোন নিয়ে আর যাওয়া যাবে না। আর কোনোভাবে সামনে এমন বিল্ডিংগুলো আছে, আমি ছবিও তুলতে পারছি না। তো যেটা চোখে আর দেখবো, মন থেকে মনের ধরে রাখবো, আর বেরিয়ে এসে আপনাদের ব্যাখ্যা করবো। প্রথম জ্যোতির্লিঙ্গ আছি সোমনাথে। সবচেয়ে বিষয় এটা ভালো লাগলো, এই সোমনাথে কোনো ফোন টোন অ্যালাউ নেই ভেতরে। আমরা তো মানে একদম সি বিচের কাছ থেকে, এইটা দেখতে পাচ্ছেন সমুদ্র, তো এখান থেকে জাস্ট ভিউটা দেখছি, দুর্দান্ত ভিউ। আর তার পাশেই মানে একদম এখানেই লেখা আছে জয় সোমনাথ। কালকে দ্রৌপদী মুর্মু অর্থাৎ মাননীয়া দ্রৌপদী মুর্মু উনি আসবেন
সেই জন্য ভেতরটা আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে আজকে। তো এখন সন্ধ্যের আরতি চলছে ভেতরে, জাস্ট বাইরে বেরোলাম। আর দ্রৌপদী মুর্মু উনি একটু মানে আধ্যাত্মিক টাইপের আছেন, আমি দেখেছি, কারণ কুম্ভ মেলাতে উনি স্নান করতে গিয়েছিলেন, আবার এখানেও আসছেন কালকে। তো আমরা এটা দেখে ভালো লাগলো যে আমরা এসেছি আজকে, কালকে উনি আসবেন। এখানে আরেকদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখান থেকে চলে যাব আমরা কালকে ডিউতে, কিন্তু সকালবেলা অবশ্যই আরেকবার আসবো এই জ্যোতির্লিঙ্গ দেখতে। কোথায় কোথায় যায়, এটা প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, আর সেখান থেকেই সরাসরি সকালবেলা আরবার রেডি হয়ে একদম মন আর থাকতে চাইলো না, আরেকবার এলাম প্রথম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ সোমনাথ। কালকে সন্ধ্যাবেলা এখানে এসেছিলাম, আর ঠিক এর পাশেই সমুদ্র, যেখানে ঢেউ সমস্ত আছড়ে পড়ছে, ঢেউ দুর্দান্ত, আর যেখানে প্রতিটা ঢেউ গর্জন করছে, আছড়ে পড়ছে। এরপর আমরা ডুইটে চলে যাব, তারপর ওখানে সাইট সিইং করে আবার সময় থাকলে সেই মতো আমাদের মতো করে আমরা শিডিউল সাজিয়ে নেব। এখন আছি নাগোয়া বিচ, একদম পুরো গোয়ার ফিলিংস, আর ঠিক একটু সাউথ সাউথ ফিলিংস লাগছে, দুর্দান্ত। বাইক এখানে রেখেছি, এখন একটু ফাঁকা, কারণ এখানে বিকালের টাইমে একটু মনে হয় ভিড় হয়, আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করব না, চলে যাব আমরা। আর বিচটার ভিউটা একবার ক্যামেরা বন্দি করে রাখি। এখন আছি মানে গঙ্গেশ্বর টেম্পল, সোমনাথ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, সামনে ভিউ। এখানে কথিত আছে পাণ্ডব মানে যে 5 ভাই, তারা জনে মিলে এখানে মন্দির 5টা শিবলিঙ্গকে পুজো করেছিল, তো সেই জন্যই সেটাই দেখার আছে। এই দেখতে যাচ্ছি, সামনেটা এই রকম ভালো। এমন মন্দির যেখানে 5খানা শিবলিঙ্গ এবং প্রাকৃতিকভাবে, এখানে কোনো কৃত্রিম নয়, প্রাকৃতিকভাবে সমুদ্র এদিক দিয়ে এসে এখানে শিবলিঙ্গগুলোকে স্নান করিয়ে যায়, দুর্দান্ত ব্যাপার। গির এর একটা পার্ট দেবলিয়া পার্ক, তার লাইনে আছি। এই টিকিটটা আমাদের 12 তারিখে ছিল, অনলাইনে কাটা, সেইটার জন্য আর অপেক্ষা করলাম না, ওই 2 দিন মারবে, ওই যে বাসটা যাচ্ছি এই বাসে করে আমরা সাফার করবো। এখন অফলাইনের লাইনে দাঁড়িয়ে আছি, একদম ঠিক টাইমে চলে এসেছি। অফলাইনের 150 টাকা করে টিকিট, হাতে টাকা নিয়ে আছি দুজনে। তো গিরের পারমিট পেয়ে গেলাম একদম, বাস পেছনেই আছে, বাসে করেই যাব, কারণ আমাদের অনলাইনে ছিল 12 তারিখ, আর আজকে 10 তারিখ, আজকেই করে নিচ্ছে, কিছু করার নেই, আমরা অনেক সময়ের চেয়ে এগিয়ে আছি, সেই জন্য। তো দেখা যাক, বাসে উঠি। একদম সাফারিতে বেরিয়ে পড়েছি, বাসে করে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। একদম দেখা যাচ্ছে, মেল কিন্তু এটা উঠেছি। আরে দারুণ দারুণ, এর থেকে ভালো আর পাবে না। এই নিচে আছে একটা, এই দেখো। হ্যাঁ দুটো আছে, চোখের সামনে হরিণ।
নীলগাই গির সাফারি কমপ্লিট হলো। তো সাফারি করলাম, কিন্তু যেরাম ভেবেছিলাম, যেরাম সব মানে ইউটিউবাররা দিয়েছিল সেরকম কিছু না একদম। তবে গুড, তবে জাস্ট গুড অ্যান্ড স্যাটিসফাইড। বলা যাবে না যে একদম দুর্দান্ত, যে একদম খুব বেশি একদম হেভি লেগেছে সেসব কিছু না। সিংহ দুটো দেখেছি, চিতা খান ছয়েক দেখেছি। চিতা তো পুরো কৃত্রিমভাবে আছে, আর হরিণ দেখেছি অনেকগুলো, 20-30টা। এইভাবেই গোটাটা দেখলাম। আর গোটা সাফারিটা করতে খুব জোর হলে 30 মিনিট সময় নিয়েছে, এর চেয়ে বেশি না। এই বাবুদা, তোমার কেমন লেগেছে? একদম ভালো ভালো না? মানে একদম অনলাইনে বুকিং করে আসবেন না, এলে এখানে এসে 150 টাকায় টিকিট করে বাসে করে যাবেন, না হলে কিন্তু পুরোপুরি আপনাদের লস হবে। ওই সাফারি করে গেলে হয়তো টাইম বেশি, আরও বেশি ঘোরাবে হয়তো, কিন্তু মানে সেরকম মনে হয় না যে খুব ভালো কিছু পাবেন। কালকে গির কমপ্লিট করেছি, গিরে গিয়েছিলাম, নট স্যাটিসফাইড ওই পর্যন্ত তো ভিডিও ছিল। তারপর ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার এসে আমবেলিতে ছিলাম। আমবেলি আমাদের নট প্ল্যানের মধ্যে ছিল না, নট ইন প্ল্যান, বাট আমাদেরকে রাস্তায় আস্তে আস্তে এখন যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। তো স্ট্যাচু অফ ইউনিটি যেতে যেতে তো গিরে যেটা পাইনি সেটা এখানে পেয়েছি। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সামনে এতটাই মানে হরিণ, এত ওয়াইল্ড লাইফ হরিণ আমি এর আগে কখনো দেখিনি। একটু চাবিটা ঘুরিয়ে দেবে, জাস্ট ইমাজিন। এটা একটু অন্য টাইপের হরিণ, এরই ছবি বোর্ডে দেখছিলাম। জাস্ট আমরা বলছি যে বোর্ডেই ছবি আছে, তো সামনাসামনি দেখতে পাবো না, তার মধ্যে এত হরিণ দেখতে পেলাম। ভাবছি চাবিটা খুলে নাও না, একটু নেবে আসি। ভাবছি একটু নেবে গিয়ে দেখবো, আবার চিতা ফিতা চলে আসবে না তো। মানে দুর্দান্ত। আমি জাস্ট এই দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে এই মাঠে, জাস্ট এই অংশটা। এরপর আমরা মানে স্ট্যাচু অফ ইউনিটি যাচ্ছি। স্ট্যাচু অফ ইউনিটিটা নেওয়াটা মানে দরকার বলে, তাই মানে যেহেতু ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট স্ট্যাচু, সেই জন্য নিচ্ছি। নাহলে এইটার জন্য অনেক মানে ট্রাভেলিং করতে হচ্ছে, প্রায় 500-700 অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই দেখো কি একটা নীল গাই নেমে পড়ছে, ওই দেখো। সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হরিণ জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে। একদম স্ট্যাচু অফ ইউনিটির সামনে, আর পার্কিং এখানে করতে হয়। স্ট্যাচু অফ ইউনিটিতে মানে বাইক নিয়ে যাওয়া যায় না, বা কোনো গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া যায় না। এখান থেকে ফ্রিতে বাস আছে, এটা আমাদের বললেন। তো সেখানে বাসে আমরা যাব, লাইন দেবো, সেইভাবে উঠে যাব, ঠিক আছে। আর এই দাদার সাথে আলাপ হলো, তো উনি দিল্লি থেকে আসছেন। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো উনি মেদিনীপুরে, আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে খড়গপুরে, ওখানে উনি অনেকদিন ছিলেন, ওনার সাথে কথা হচ্ছিল। আমি ওদিকে যাবো, উনি বাংলা জানেন। তো ভালো লাগলো, তো ওইখানেও যাব। ঠিক আছে, ওখানে গিয়ে আবার ভিডিও করব। এখানে টিকিট কাউন্টার, তো টিকিট আমরা নিচ্ছি।
তো চেস্ট লেভেল পর্যন্ত যাব বলে আমরা আর কি টিকিট নিচ্ছি। মানে এনটিভি হচ্ছে 150 টাকা, আর মানে যে স্ট্যাচু অফ ইউনিটি আছে তার মানে বুকের পর্যন্ত ওখানে লিফটে করে ওঠা যায় বা কী ব্যবস্থা আছে দেখতে হবে। সেখানে যাওয়ার জন্য 380 টাকা করে পার হেড। আর এখানে ছোটোদের জন্য টিকিট পড়ে 90 টাকা। এখন আছে অবদান, আর আমাদের সাথে উনি রাইডার উনি যোগ হয়েছেন। তারপর এখান থেকে আমরা আহমেদাবাদ চলে যাব। আর দিনের শুরু তো যেভাবে করি তা সব কিছু অত খুঁটিনাটি দেখা সম্ভব নয় দেখানো, কারণ একটু ব্যস্ততাই থাকি, তাড়াতাড়ি আসবো বলে। বাস ধরবো বলে হেঁটে যাচ্ছি। এ যা মানে ব্যাপার, পুরো এয়ারপোর্ট ফিল। দেখা যাক, বাস এসে গেছে, বাস সামনে আছে, বাসে উঠবো। দারুণ বাস, একদম স্ট্যাচু অফ ইউনিটিতে আছে। বাস থেকে এই লুকটা রাখছে পেছন দিকে। স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে। হ্যাঁ, কি বলছে? একদম স্ট্যাচু অফ ইউনিটির কাছে। আমরা উপরে উঠবো লিফটে করে, একদম মানে ওনার বুকের কাছে। স্ট্যাচু অফ ইউনিটির একদম উপর থেকে ভিউটা। উপর থেকে ভিউ, স্ট্যাচু অফ ইউনিটি একদম নিচে পায়ের কাছে এসে গেছি। আর এর পাশে যেটা নদী আছে সেই নদীটা দেখাচ্ছি, এটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী। আর রোদ আছে প্রচণ্ড, সানগ্লাসটা ব্যাগে রয়ে গেছে। একদম পায়ের কাছে ওনার। এখান থেকে ভিউটা এরকম। সামনেটা এটা। যেদিন আমরা মানে হাঁটতে পারেন সময় হেঁটে এলাম, যেহেতু ফিরছি এখন, তো এরকম গাড়ির পরিষেবাগুলো একদম সম্পূর্ণ বিনা পয়সা, মানে ওই টিকিটের মধ্যেই সব ইনক্লুড আর কি। আপনি কিন্তু গাড়ি করে আসতেও পারেন, আবার যেতেও পারেন, এখানে কোনো ব্যাপার না। মানে যেখানে স্ট্যাচু অফ ইউনিটি আছে ওইখান থেকে আপনার একদম বাইরে পর্যন্ত, বাইরে থেকে আবার বাসের ব্যবস্থা আছে। তো আমাদের দেখা হয়ে গেল স্ট্যাচু, ভালো, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্ট্যাচু, ভালোই লাগলো। এরপর আমরা এবার রওনা দেবো আহমেদাবাদ। যাচ্ছিলাম এই এক্সপ্রেস হয়ে এখানে বাইক অ্যালাউ নেই, তাই না এই দাদারা আমাদের বাইকটা পুরো তুলে দিল। দাদাদেরকে পুরো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বাইকটা এই এক্সপ্রেস ওয়েতে অ্যালাউ ছিল না, কিন্তু আমরা ঢুকে গিয়েছিলাম, তো এখানটা পার করে নিলাম। ওফ। তো এক্সপ্রেস হাইওয়ে থেকে আর কি কোনো রকম বেঁচে গাড়ি ফাড়ি ওদিকে তুলে নিয়ে ও যে ন্যাশনাল হাইওয়ে হয়ে এলাম। আরে আমাদের পক্ষে তো এগুলো জানা সম্ভবই নয়, আমরা তো আসছি, লেখা আছে আহমেদাবাদ, আমরা আহমেদাবাদ দেখে ঢুকে গেলাম। কিন্তু তো তারপর গিয়ে বুঝলাম যে এখানে কোনো বাইক টাইক যাচ্ছে না। তো ওইখানটা দেখলাম যে একজন আর কি, ওরাও ভুল করে ঢুকেছিল, বাইক টপকাট মানে পার করছিল। আমরাও দাঁড়িয়ে গিয়ে ওদের কাছে বললাম বাইকগুলো ধরে পার করে দিতে, ওরা পার করে দিলেন। তো ওদেরকে সত্যিই থ্যাংক ইউ। আর এখানে একটা ধাবায় এসেছি, এখন প্রায় 3:30 বাজতে যায়।
এখনও খাওয়া হয়নি আজকে। তো এইখানে ধাবাতে আমরা খাবো, কিন্তু এখানে খাটিয়ে আছে, খাবার দিতে একটু টাইম লাগবে, রুটিটা বানাচ্ছে। আর এখানেও সেই থালি সিস্টেম, সেই আসে থেকে দুপুরবেলা থালিই চলছে আমাদের, তাই তো? এসে থেকে তো দুপুরবেলা থালিই চলছে, তাই তো? তো আমি ওই জন্য এই খাটিয়াতে একদম রেস্ট নিচ্ছি একটু শুয়ে। তো শুয়ে রেস্ট নিয়ে নিই। প্রায় অনেকটা চালাচ্ছিলাম, গুজরাটে প্রায় 2000 কিলোমিটার চালানো হয়ে গেল রাজীব ভাইয়ের সাথে। আপনারা এর আগের ইউটিউব ভিডিওতে দেখে থাকবেন লাদাখের সিরিজে। তো সেখানে গুজরাটে বলেছিলাম যে গুজরাটে এলে দেখা করব। তো রাজীবদা অবশ্যই কথা রেখেছে, গুজরাটে আসতে একটা ফোন করতে সেই 70 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছে শুধু দেখা করবে বলে। আর এনেছে একটা রাজকীয় রেস্টুরেন্টে ঢুকতে চলেছি। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করবো, ডিনারটা ছাড়বো। তো দুর্দান্ত ব্যাপার, রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসেছি। রাজীব ভাই খাবার দিচ্ছে এখানে, আমরা খেতে ঢুকবো। তারপর আরও যারা বন্ধুরা আছে তাদেরকে কল করব, কথা বলবো। বসে আছি এখানে, আর এইখান থেকে অরেঞ্জের জুস দিল, দুজনে খাচ্ছি। আর গুজরাটে একটা জিনিস ভালো লাগলো, যেখানে হচ্ছে কোনো ওয়াইন শপ নেই, অনেক অনেক খাবার দিয়েছে। এত খাবার মানে নাম জানি না। বিশাল ভাই সব খাবার আমাদের বলে দেবে, শুনে নিন। বিশাল ভাই বলুন। ये गुजराती कढ़ी, अच्छा, ये राजस्थानी कढ़ी, हाँ ये मिर्ची वड़ा है, हाँ ये लूज मोहन थाल है, यहाँ का स्वीट, ये जलेबी, हाँ वो এটা জানতাম। ये ढोकड़े है, गुजरात के ढोकड़े। अच्छा अच्छा। ये सलाद है, मिक्स क्या बोलते हैं, तुवेर चना, उसका सलाद है। ये आलू की सब्जी है, ये चना है, ये मिक्स वेजिटेबल है, बराबर है। ये 3 तरह की रोटी है, मक्के की, बाजरी की और गेहूं की। ये पापड़ है, ये मक्खन है, ये सारा सलाद है, सलाद। अच्छा, बराबर। ये 2 तरह की चटनी है, ये वो क्या बोलते हैं, पिंकल अथाना हमारा, ये चटनी है, अचार। ये एक चाटी है, एक तरह की सूखी चाट, इसमें चना और मूंगफली है। अच्छा, ये गुड़ है, ये गुड़ यहाँ के गुजरात के खाने के साथ गुड़ हर एक लोग लेते हैं। ये सब खाना, अभी ये सब खाना पड़ेगा, सब कुछ फिनिश करना है, ये अनलिमिटेड है, ये खत्म होगा उसके बाद और भी आएगा। चालू रहेगा। तो आप यहाँ गुजरात का स्वाद लो, मजा आएगा। তো এত খাবার তো খাওয়া যাচ্ছে না, কিন্তু এত খাবারের মধ্যে সবই হচ্ছে ভেজ। এখানে মানে একটাও ননভেজ কোনো খাবার নেই। তো যেটা আমাদের মানে ভেজ করতে গেলে ভাবতে হয় যে কি ভেজে কি খাবো, এত খাবার সব ভেজ। এখন খাওয়া দাওয়া জাস্ট করলাম। एक सिक्का बन गया, इस सिक्के के सर हम 2 बना देंगे। आपकी नज़र में आए तो बता देना, जादू से नहीं कलाकारी से 2 बनेंगे। फूंक लगाएंगे छू मन कर, चलो 2 हो जाना, एक हाथ में है 2 हो जाना, 2 बन जाना, 2 दिखा था नहीं सर, सिक्का एक ही है। ये देखिए, हाथ है खाली और इस हाथ में कुछ नहीं है, एक है तो उल्टे नहीं लो। अभी एक ही सिक्का है, अभी हमने 2 नहीं बनाए हैं। दिखाएंगे, नजर में आए सर बता देना, हाथ है खाली, खा गए, वापस बुलाएंगे, आवा एक आ गई, और बुलाएंगे, आवा 2 आ गई, बाहर निकाल के यहाँ रखेंगे। इतना बड़ा गंजा देखिए सर, असली लोहे की बॉल है,
जादू नहीं है, कलाकारी है। सोचने की बात है कि इतना बड़ा गुलाब पेट में होता तो टाटा बिरला से बड़ा कारखाना हमारा होता। খাওয়া দাওয়ার পরে রাত্রির হয়ে গেছে অনেক, হোটেলের কাছেই আছি আমাদের এই যে হোটেল, কিন্তু অজিত ভাই এবার চলে যাবে। অজিত ভাই তো ছেলেকেও নিয়ে এসেছে, তো পপুদা আছে, অনেক কথাবার্তা চলছে, অনেক পুরানো স্মৃতি লাদাখের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। তো অজিত ভাইকে তো ছাড়তে ইচ্ছাই করছে না, কিন্তু কিছু করার নেই। জানি না, বলেছিলাম গুজরাটে এলে দেখা করবেন, তো দেখা করেছে, কথা রেখেছেন, কিন্তু বলেছি এবার निमंत्रण করেছি, आपको बुला है वेस्ट बंगाल आने के लिए, जरूर आएगा, तो हमको भी एक मौका देना चाहिए आपको। नहीं তো 70 কিলোমিটার দূর থেকে এসে শুধু দেখা করতে এসেছে, এবং আজকের পুরো ডিনার মানে করিয়েছেন আমাদেরকে গুজরাটি থালিতে, একদম দুর্দান্ত ব্যাপার। तो बंधुत्व जे एरकम है, मैंने फ्रेंड ऐसे ही होना चाहिए। तो बातें बातें में हवा में बात कर दिया, फिर मिलेंगे, ऐसे नहीं है इधर, ठीक है। तो यह हम जब भी निकलते तो एक फ़ोन किया था मैंने, जे हम जा रहे हैं उधर, उसने बोला हम ज़रूर आएंगे। तो उसने उसका बात भी रखा, तो इसलिए हम फ्रेंडशिप की है तो निभानी ही है कहीं कैसे भी हो। तो गुजराट এই মনে হলো যে কমপ্লিট হলো, এত মানে সব কিছু দেখেছি কিন্তু কমপ্লিট লাগছিল না। তো এখন যেন মনে হলো যে স্যাটিসফ্যাকশান পুরো একদম, মানে বুক থেকে একদম স্যাটিসফ্যাকশান পেলাম। এখন আহমেদাবাদ স্টেশনে সকালবেলা এসেছি, এখানে আসার সময় এসে গাড়িটাকে পার্সেল করলাম। গাড়িটা পার্সেল করতে প্রায় এখানে 3600 টাকার মতোই খরচা পড়ে গেল, কারণ এখানে প্যাকিংয়ের চার্জটা বেশি। একদম সবরমতী আশ্রম, অর্থাৎ গান্ধী আশ্রম, গান্ধীজি এখানে আশ্রম ছিল, একদম ফাঁকা, সবরমতী নদীর ধারে, খুবই নিরিবিলি জায়গা। একটু ঘুরলাম, জাস্ট দেখলাম, দেখার পরেতে আর সেরকম ছবি তোলার কিছু নেই, খুব ফাঁকা ফাঁকা জায়গা। তো এখান থেকে এবার আমরা আর কি বেরিয়ে যাব। এখানে মিউজিয়াম আছে কিছু, সবরমতী আশ্রম দেখা কমপ্লিট। এবার এক্সিট হচ্ছে, এরপর হোটেলে চলে যাব, স্নান টান করে একটু বিশ্রাম নেবো, কারণ কালকে সকালের ফ্লাইট আছে, ফ্লাইটে করে যাব। এই কথা এখনও বাড়ির কাউকে বলিনি, গিয়ে সারপ্রাইজ দেবো আর কি, যে কারণ আমাদের ট্যুর কমপ্লিট হওয়ার কথা ছিল 18 তারিখ, কিন্তু টোটালটাই কমপ্লিট করে আমরা 14 তারিখের মধ্যে সব কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তবে আহমেদাবাদের যা যানজট, এটা আমার একটুও ভালো লাগেনি। কোনো সিস্টেম নেই গাড়ি চালানোর, যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে মানে ঢুকে যায়। এত বাজে জায়গা, মানে কোনো নেই, মানে দেখা যায় না। এর চেয়ে আমাদের কলকাতা ইজ দ্য বেস্ট, মানে একদম গর্বের বিষয় যে কলকাতা এত সুন্দর ডিসিপ্লিনে সিগন্যাল পড়ে, সিগন্যালে হয়। এখানে এইসব কোনো কিছু মানার কোনো সিস্টেমই নেই। আমরা আছি আহমেদাবাদ এয়ারপোর্টে, যেখান থেকে কদিন আগে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ভারতের অর্থাৎ বিশ্বেরও এই প্রথম এত বড় ব্যাপার একটা ঘটে গিয়েছিল, যেখানে অনেক মানুষের প্রাণ চলে যায়, প্রায় সমস্ত শুধু একজনই বাঁচে। তো সেই এয়ারপোর্টে আছি দাঁড়িয়ে, আর একটু থ্রিল আছে, আর তার চেয়ে বেশি ফিল আছে। তো এরপরে বাড়ি যাব। বাড়িতে একটু আগে পর্যন্ত অর্পিতার সাথে ফোনে কথা বলেছি, ওকে একটুও বুঝতে দিইনি যে আমি শুধু বলেছি আমাকে হয়তো ফ্লাইটে ফিরতে হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত বলিনি যে আমি আজকে মানে এই রাত্রি আর কি সকালে ভোরে ফ্লাইট ধরবো এবং সকালে পৌঁছে যাবো, এখনও পর্যন্ত বলিনি। আমার স্মৃতির জন্য আপনারা যদি তার থেকে উপভোগ করতে পারেন, চাইলে আপনারা দেখতে পারেন, উপভোগ যদি করে ভালো লাগে কমেন্ট করতে পারেন, না হলে আমার কাছে এই স্মৃতিগুলো অনেক অনেক দামি, এবং এটাই আমার কাছে একটা অমূল্য বিষয় হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, ভালো রাখবেন।
ঠেকিয়ে দেবে। ফাইনালি একদম কলকাতায় পৌঁছে গেলাম, কিন্তু তবু বাইকটা পার্সেল করেছি। এবার বাইকেরটা পেয়ে গেলেই পুরো ট্যুর কমপ্লিট, তাই তো? আর বাইক পেয়ে যাবো, সময় লাগবে একটু, কারণ এখন ওখানে দিওয়ালি চলছে, কিছু চাপ আছে।